দর্শক শুভেচ্ছা জানাই। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আজকের প্রতিপাদ্য বিষয় বৈশ্বিক মহামারীতে হৃদরোগীদের প্রতি হৃদয়বান হন। এ বিষয়ে পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিফ কনসালটেন্ট এবং কার্ডিওলজিস্ট ও কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ফজিলাতুন্নিসা মালিক এবং আরো আছেন সহযোগী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডাক্তার তৌফিক শাহরিয়ার হক। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শকদের অনুরোধ করব অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/মাছরাঙা টিভি লাইভে এবং পরবর্তীতে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.youtube.com/মাছরাঙা টিভি প্রোগ্রাম। আমরা আজকে আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে ম্যাডামের কাছে আমি জানতে চাইবো যে এই যে আজকে আমরা বিশেষ অনুষ্ঠান আমাদের প্রতিপাদ্য বিষয় হৃদরোগীদের প্রতি হৃদয়বান হন এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এই সিচুয়েশনটা থেকে যে যারা হৃদরোগী আছেন তাদের কি করোনায় আক্রান্ত হবার ঝুঁকি বেশি? ধন্যবাদ আমাকে এই প্রশ্ন করার জন্য এবং এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখন আসল কথা হলো যে হৃদরোগী বা যে কোনো সাধারণ মানুষ সবাই এই রোগের ঝুঁকি তো সমান, তাই না? ঝুঁকিটা সমান। আমি যদি মাস্ক না পরি, যদি সামাজিক দূরত্ব বজায় না রাখি, যদি ঘন ঘন হাত না ধুই, যে কারণেই এই রোগ হতে পারে যদি সে একজন কোভিড আক্রান্ত রোগীর সংস্পর্শে আসে। কিন্তু যেটা চিন্তার বিষয় হলো সেটা হলো যে একজন হৃদরোগী যদি কোভিডে আক্রান্ত হন বা সংক্রামিত হন, তার কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা এমনকি মৃত্যুর ঝুঁকি একজন সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। এবং এই জিনিসটা মাথায় রেখে সবসময় হৃদরোগীদের চেষ্টা করা উচিত তারা যেন কোভিডে আক্রান্ত না হয়। সেজন্য তাদের যা যা করণীয় সবই করা উচিত, কিন্তু ঝুঁকি সবার এক। আচ্ছা ম্যাডাম, যেরকম বললেন যে ঝুঁকি সবারকে এক এবং এই হৃদরোগীদের ক্ষেত্রে হয়তো বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। আমি ডাক্তার শাহরিয়ার আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ক্ষেত্রে হৃদরোগীদের যদি কোনো লক্ষণ দেখা দেয় কোভিড-19 এর, সেটা কি অন্যান্যদের ক্ষেত্রে একটু আলাদা হবে নাকি একই রকম হবে? জি ধন্যবাদ। আমি প্রথমেই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং মাছরাঙা টিভিকে ধন্যবাদ জানাই আমাদেরকে দেশের অপামর জনসাধারণের কাছাকাছি নিয়ে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি যেটা ম্যাডাম বলছিলেন, আসলে কোভিড রোগী শুরু হয় কিন্তু সাধারণ জ্বর ঠান্ডা কাশি দিয়ে। এটা একজন হৃদরোগীর যেমন থাকবে সাধারণ জ্বর, গলা ব্যথা, খুব দুর্বল লাগা, অনেকের ডায়রিয়ার মতো সিমটম হতে পারে, এগুলো সবার জন্যই সমান। কিন্তু যেখানে সমস্যাটা হয় যে একজন কোভিড রোগী শ্বাসকষ্ট থাকে, কাশি থাকে, এবং হার্টের রোগীদের অনেক অনেক রোগীরই যাদের হার্টের কর্মক্ষমতা কম, তাদেরও কিন্তু খুব সহজেই শ্বাসকষ্ট হয়। এই জায়গাটাতে এসেই আসলে একজন হৃদরোগী এবং একজন কোভিড রোগীর সাংঘর্ষিক সিমটম দেখা দেয়। আমরা তখন একটু চিন্তায় পড়ে যাই যে আসলে উনি কি হৃদরোগের কারণে শ্বাসকষ্ট হচ্ছে নাকি উনার করোনার কারণে শ্বাসকষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে হয়তো যদি রোগী আমাদেরকে ভালোভাবে বলতে পারে যে তার জ্বর ছিল, তার কাশি ছিল, বা উনি কোনো করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন, অথবা উনার পরিবারের কেউ বিদেশ থেকে এসেছেন, সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা ডায়াগনোজ করা সহজ হয় অনেকটা, যে হয়তো তার করোনা হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু অন্যান্য সিমটম মোটামুটি করোনা রোগী এবং একজন হৃদরোগীর, সাধারণ করোনা রোগী এবং হৃদরোগী যার করোনা হয়েছে তাদের জন্য কিন্তু একই রকম হবে। আচ্ছা, আমি একটু ম্যাডামের কাছে জানতে চাইবো যে এরকম কি কোনো কথা আছে যাদের করোনা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েছেন অথবা যারা ইনফেক্টেড হয়েছেন তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাবে? এই কথাটা কিছুটা সত্যি, হ্যাঁ। এই জন্য সত্যি যে আপনার কোভিড যে রোগটা, এটা কিন্তু বিভিন্ন ধরনের বহিঃপ্রকাশ হয়, বিভিন্ন লোকের শরীরে বিভিন্ন রকমের বহিঃপ্রকাশ
বহিঃপ্রকাশ হয়। এবং এটা এখন অনেকেই জানেন যে কোভিড আক্রান্ত রোগীদের অনেকের রক্তের যে মধ্যে জমাট বাঁধার একটা প্রবণতা দেখা দেয়। এখন যদি একটা রোগীর রক্তের মধ্যে জমাট বাঁধার প্রবণতা দেখা দেয় এবং সেই জমাট বাঁধাটা যদি আমাদের হৃৎপিণ্ডের ধমনীতে হয়, অথবা যদি সেই জমাট বাঁধাটা আমাদের ফুসফুসের মধ্যে হয়, তাহলে তখন বিশেষ করে হৃৎপিণ্ডের ধমনীতে হলে তার এটা হার্ট অ্যাটাকের মতো তখন সাইন সিমটমস হবে এবং সে যেটাকে আমরা সাধারণ ভাষায় হার্ট অ্যাটাক বলি সেটাতে সে আক্রান্ত হতে পারে। তো কোভিড এর একটা বহিঃপ্রকাশ হিসাবে বা একটা জটিলতা বা কমপ্লিকেশনের কারণে এটা হতে পারে। আচ্ছা, আমি একটু ডাক্তার শাহরিয়ার, আমি আবার আপনার কাছে আসি। যে আপনি যেরকম বলছিলেন যে যেকোনো ধরনের হৃদরোগের ক্ষেত্রেই করোনায় আক্রান্ত হবার ঝুঁকি বেশি, এবং ম্যাডামও বলছিলেন সেই ক্ষেত্রে কি কোনো স্পেসিফিক রোগের কথা আমরা বলবো, যেমন যাদের ব্লাড প্রেশার বেশি তাদের হয়তো বেশি আক্রান্ত হবার আহ, ঝুঁকি, আপনার অন্যান্যদের ক্ষেত্রে প্রশ্নটা একটু কম, খুবই এরকম কি কোনো ভাগ আছে কিনা? আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাডাম কিন্তু প্রথমেই বলেছেন যে আমার আপনার করোনায় আক্রান্ত হওয়ার যতটুকু সম্ভাবনা, একজন হৃদরোগীরও করোনায় আক্রান্ত হওয়ার সমস্যা ঠিক অতটুকুই। কিন্তু হৃদরোগীদের মধ্যে আবার বিভিন্ন ধরনের হৃদরোগী আছেন। কেউ হয়তো করোনারি বা হার্ট অ্যাটাক তার আগে হয়েছিল, বা হার্টে ব্লক আছে, কারো ভালভের ডিজিজ আছে, এই ধরনের। এবং এদের মধ্যে কেউ ডায়াবেটিক, কেউ হাইপারটেনসিভ আপনি যেমন বলছেন, এবং কারো কারো পূর্ববর্তী হার্টের অ্যাটাকের কারণে হয়তো হার্টের কর্মক্ষমতাও কমে গিয়েছে। তো এই ধরনের যারা রোগী, যে উনি হৃদরোগী কিন্তু উনার সাথে অন্যান্য সমস্যাও আছে, যেমন উনার ডায়াবেটিস আছে এবং সেটা অনিয়ন্ত্রিত, উনার ব্লাড প্রেশার আছে সেটা অনিয়ন্ত্রিত, অথবা পূর্ববর্তী হার্ট অ্যাটাকের কারণে উনার হার্টের কর্মক্ষমতা কমে গিয়েছে। তো একজন রোগীর মধ্যে যতগুলা রিস্ক ফ্যাক্টর থাকবে, তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা যতটুকু থাকুক না কেন, একবার আক্রান্ত হয়ে গেলে জটিল আকার ধারণ করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যতটুকু আক্রান্ত হতে পারি, একজন হৃদরোগীও ততটুকুই আক্রান্ত হওয়ার সম্ভাবনা, যদি উনি নিয়ম কানুন মেনে না চলেন। কিন্তু যখন আক্রান্ত হবেন, উনার যদি অন্যান্য সমস্যা আরো বেশি থাকে, রিস্ক ফ্যাক্টরস, তাহলে উনি জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জিনিসটা আমি আসলে একটু হাইলাইট করতে চাই। আচ্ছা, আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি ম্যাডামের কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের হার্টের যাদের রোগ আছে তাদের ক্ষেত্রে করোনায় আক্রান্ত হবার ঝুঁকি বেশি, এবং আমরা কিন্তু এই ধরনের বিষয়টি জানি যে যাদের কোভিড ইনফেকশন হয়েছে তাদের ক্ষেত্রে লাংসে একটা ইম্প্যাক্ট পড়ে, তাদের পরবর্তীতে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। সেটা কি হার্টের বেলায়ও প্রযোজ্য? মানে যারা সুস্থ এবং কোভিডে আক্রান্ত হয়েছেন, পরবর্তীতে কি তাদের উপরে হার্টের উপর স্থায়ী কোনো প্রভাব পড়ে? এখন মানে কোভিড তো একটা নতুন রোগ যেটা এই পৃথিবী এখন দেখছে, তাই না? এবং কোভিডে আসলে মানে ভবিষ্যতে আর কত সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে কোভিড রোগ, সেটা কিন্তু এখন আমরা পুরাপুরি বুঝে উঠতে পারিনি। প্রাথমিক অবস্থায় যেটা দেখা যাচ্ছে যে ইমিডিয়েটলি হার্টের সমস্যার মধ্যে মায়োকার্ডাইটিস যেটা হয়, মানে হার্টের মাসেলের কাজ করার ক্ষমতাটা কমে যায়, বা হার্টের গতি উপরে প্রভাব ফেলতে পারে। কোনো কোনো রোগীদের হার্টের গতি অত্যাধিক বেড়ে যায়, যেটাকে বলে আমরা ডাক্তারি ভাষায় এরিথমিয়া হতে পারে। কারো কারো হার্টের গতি একদম কমে যায়, ইভেন কমপ্লিট হার্ট ব্লকে চলে যেতে পারে। আপনাকে আগে যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে হার্ট অ্যাটাক হতে পারে কিনা, সেটাও হতে পারে। তো এগুলো তো আমরা ইমিডিয়েটলি দেখি, তাই না, যে সাথে সাথে এরকম প্রভাব পড়ছে। কিন্তু সুদূর প্রসারী কি প্রভাব পড়বে সেটা হয়তো গবেষণা করে বৈজ্ঞানিকরাও তো আরো কয়েক বছর পরে সেটা পুরোপুরি বুঝতে পারবেন। কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা যেটা দেখছি যে আমাদের অনেক রোগীরা যারা কখনো হৃদরোগী ছিলেন না, সম্পূর্ণ সুস্থ মানুষ, তারা কিন্তু এখন বলছেন যে তাদের এখনো হঠাৎ করে একটু ১-২ সিঁড়ি ওঠার পরে অনেক বুক ধড়ফড় করে, বা প্রচন্ড ক্লান্তি আসে, বা মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে। এনারা কিন্তু সম্পূর্ণ সুস্থ ব্যক্তি ছিলেন এই কোভিড হওয়ার আগে, কিন্তু এখন তারা অনেকেই এরকম আমি দেখেছি যে বলছেন যে খুব দুর্বল লাগে, বা খুব মনে হয় যে বুকে হার্টটা খুব জোরে জোরে চলছে, বা একটু হাঁটার পরেই ক্লান্তি আসছে।
এগুলা অনেকে বলছেন, এখন এটা কতদূর স্থায়ী হবে বা আসলে কি প্রভাব, সেটা এখন আমরা কিন্তু সবাই পুরাপুরি বুঝে উঠতে পারি না। আচ্ছা। তার মানে এটা নিয়ে আরো রিসার্চ এবং গবেষণার দরকার আছে এবং হয়তো দেখা যাবে আপনি যেটা বললেন যে আরো সামনে হয়তো ৪-৫ বছর পরে বোঝা যাবে যে এটা ওই করোনার কারণে যে হার্টের যেই ইফেক্টটা সেটা আছে কিনা। আচ্ছা, এক্সাক্টলি। আমি ডাক্তার শাহরিয়ার, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে অনেক ধরনের কিন্তু আ আ রিসার্চ হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস কিভাবে ইনফেক্ট করে। এবং সেটার সাথে আমরা বলছি যে এক ধরনের ওষুধ যেটা আমরা হাইপারটেনশন এ ইউজ করি, তার একটা প্রভাব থাকতে পারে। আপনি এ ব্যাপারে কি বলবেন? এটা একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যখন প্রথম আমরা করোনা ভাইরাস সম্বন্ধে জানতে পারলাম এটা কেমনে আমাদের শরীরে প্রবেশ করে, বৈজ্ঞানিকরা তখন বললেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত 4টি অ্যান্টি হাইপারটেনসিভ এর মধ্যে একটি করোনা ভাইরাস যে পথে প্রবেশ করছে সে একই পথে আমাদের শরীরে প্রবেশ করছে। এবং এটা হওয়াতে আহ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলেন বা বিভিন্নভাবে এটা ব্যাপকভাবে প্রচারিত হয়, এবং হওয়াতে অনেক রোগী শতপ্রণোদিত হয়ে ওই ওষুধটা খাওয়া বন্ধ করে দিল। অনেক ডাক্তার, জেনারেল প্র্যাকটিশনাররাও ওনারা ওনাদের রোগীর ভালোর কথা চিন্তা করে রোগীদেরকে বললেন আপনার এই ওষুধটা খেন। এতে করে কি হলো, এতদিন যাদের প্রেশার খুব ভালো কন্ট্রোলে ছিল ওই ওষুধ দিয়ে, তাদের প্রেশারটা আনকন্ট্রোল হয়ে গেল। অনেকে আবার নতুন ওষুধ শুরু করলো, সেই ওষুধ দিয়ে তাদের প্রেশার কন্ট্রোল করতে গিয়ে তারা হিমশিম খেতে থাকলেন। এবং এরা কিন্তু একটা অতিরিক্ত রিস্ক ফ্যাক্টর তাদের জীবনে যোগ করে ফেললো, সেটা হচ্ছে আনকন্ট্রোল হাইপারটেনশন। এবং দেখা গেল যারা ওই ওষুধটি খাচ্ছিলেন অলরেডি কিন্তু বন্ধ করেন নাই এবং করোনা আক্রান্ত হয়েছেন, তারা কিন্তু অধিক ক্ষতিগ্রস্ত হন নাই। বরং যারা ওষুধটা বন্ধ করে দিলেন, দিয়ে তাদের রক্তচাপ অনিয়ন্ত্রিত করে ফেললেন, বা নতুন ওষুধ একটার পর একটা ট্রাই করে যাচ্ছিলেন, তাদেরও রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়ে গেল। দেখা গেল যে তারা বরং আহ, তাদের করোনা হওয়াতে তারা অনেক জটিল সমস্যায় পড়লেন, এবং তাদের রোগ অত্যন্ত অনেক গুরুতর অবস্থা ধারণ করলো। পরে আমরা আমরা পরে এটা চিকিৎসক মহলে বা বৈজ্ঞানিকরা এটা বারবার সাবধান সাবধান করলেন যে এই কাজটি করার কোনো প্রয়োজন নেই। যে আপনার করোনা হলে যে ওষুধটি খেতে পারবেন না, বা ওষুধটি খেলে যে করোনার দ্বারা আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, এটা ঠিক না। এবং আমরাও আমাদের রুগীদেরকে এইভাবে বলতে থাকলাম, কারণ রুগীরা বিভিন্ন খান থেকে জায়গা থেকে ইনফরমেশন পেয়ে আমাদেরকে বারবার জিজ্ঞেস করছেন, এখনো করে যে আমাকে তো অমুকে বললো এই ওষুধটা বন্ধ করে দিতে, আমি কি বন্ধ করে দিব? তখন আমরা ওনাদেরকে এটাই বুঝাই যে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকাটাই বেশি জরুরি আপনার সুস্থতার জন্য। কোন ওষুধ খাচ্ছেন এটা নিয়ন্ত্রণ করার জন্য সেটা গুরুত্বপূর্ণ না। তো আপনি নিশ্চিন্তে ওষুধটা খেতে পারেন। আপনি এটার জন্য করোনার আক্রান্ত হওয়ার ঝুঁকি আপনার বাড়বে না। তো এই ওষুধটার নাম আমরা আচ্ছা। বলতে চাই না, বললে অনেকে আতঙ্কিত হয়ে যাবেন, কারণ এই ওষুধটা হ্যাঁ, হ্যাঁ। অনেকেই খাচ্ছেন আসলে। তো জি, এটা এবং এটা এটা কোনো আসলে ব্যাপার আসলে না। হাইপারটেনশন এর জন্য খুবই ভালো একটা ওষুধ। জি। আচ্ছা, আমরা এই যে আজকের যে প্রতিপাদ্য বিষয়, এই বৈশ্বিক মহামারীতে হৃদরোগীদের প্রতি হৃদয়বান হন। এটা আসলে হৃদয়বান হন এই প্রসঙ্গটা এখানেও চলে আসে। যে আমরা যে বলছি হৃদয়বান হন, তার মানে আমরা অনেকের ক্ষেত্রে অনেকে যেন এই বিষয়ে কোনো পরামর্শ না দেন, বিশেষ করে যারা চিকিৎসক না। এবং যারা ওষুধটা খাচ্ছেন তারা যেন চিকিৎসকের পরামর্শ ছাড়া এটা নিজে থেকেই, যেটা আপনি বলছিলেন যে এটা যেন বন্ধ না করে দেন। আচ্ছা, আমি একটু ম্যাডামের কাছে জানতে চাইবো যে আমরা এতক্ষণ হৃদরোগীদের নিয়ে কথা বলছিলাম। কিন্তু যদি কোনো সুস্থ ব্যক্তি করোনায় আক্রান্ত হন, পরবর্তীতে কি তার হৃদরোগের সম্ভাবনা বেড়ে যাবে? উনি কি এই ঝুঁকিতে থাকবেন? না, হৃদরোগের সম্ভাবনা বেড়ে যাওয়ার কথা না। তা তো আচ্ছা, যে আমরা, ওটা হওয়ার কথা না। বাট তার করোনার সময় করোনার বিভিন্ন জটিলতার কারণে ওই সময় তার বিভিন্ন হৃদরোগের বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। আচ্ছা। আম আমি ডাক্তার শাহরিয়ার, আপনার কাছে একটু জানতে চাইবো যে অনেক শিশু আছে যাদের জন্মগত হৃদরোগ আছে। তাদের ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়তে পারে? এমনিতে আমরা জানি যে এই শিশুদের ক্ষেত্রে হয়তো করোনার প্রভাব কম আ বড়দের তুলনায়। কিন্তু যে সমস্ত শিশুদের হৃদরোগ আছে এবং জন্মগত হৃদরোগ আছে, তাদের কি অবস্থা? আমি একটু পিছন থেকে যদি আসি, জন্মগত হৃদরোগ বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিছু কিছু আছে, আমরা সাধারণ লোকজনের ভাষায় যদি বলি যে আমার হার্টে একটা ফুটা আছে,
এতে করে হয় কি, বিশুদ্ধ রক্ত দূষিত রক্তের সাথে মিশে যাচ্ছে, কিন্তু হয়তো তার মধ্যে তেমন কোনো সিমটম নেই। এটা একটা ধরন। একটা ধরন আছে হার্টের কোনো একটা ভালভ হয়তো জন্মগতভাবে পুরোপুরি খুলছে না। এটা একটা ধরন। অনেক ক্ষেত্রে দেখা যায় এই দুটোর সংমিশ্রণ থাকতে পারে। কিন্তু আরো সিরিয়াস যখন জন্মগত হৃদরোগ হয়, যে হার্ট থেকে রক্ত বের হওয়ার দুটো পথ আছে, বিশুদ্ধ রক্ত এবং দূষিত রক্ত। দেখা যায় এই দুটা কানেকশন উল্টাপাল্টা। তো অনেকে বলেন যে আহ, অনেক জায়গায় দেখবেন বলা হচ্ছে ব্লু বেবি, মানে এই শিশুগুলা জন্মের পর থেকে হয়তো একটু নীলচে থাকে তাদের আঙ্গুলের মাথাগুলো বা জিহ্বা বা ঠোঁট, এবং পরিশ্রম করলে বা কানলে এটা আরো বেশি নীল হয়ে যায়। এইটা একটা গ্রুপ। এরা আরো আরো জটিল ধরনের হৃদরোগ। আবার প্রথমে আমরা যে হার্টে ফুটা আছে কথাটা বলছিলাম, সেইখান দিয়ে অতিরিক্ত রক্ত প্রবাহিত হওয়ার কারণে আমাদের ফুসফুসের উপর চাপ বেড়ে যায়। নর্মালি ফুসফুসে যা চাপ থাকে সেই চাপটা অনেক গুণে বেড়ে যায়, এবং এই শিশুগুলা তখন আমরা বলি যে আহ, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে যেই গ্রুপগুলাকে আমরা বলছি বেশি ঝুঁকিপূর্ণ, যারা নীল থাকছে, যে বাচ্চাগুলার ফুসফুসের চাপ বেশি বেড়ে গিয়েছে, অথবা অনেক জটিল ধরনের হৃদরোগে জন্মগত হৃদরোগে ভুগছে, জটিলতার সম্ভাবনা অন্য সাধারণ শিশু যাদের কথা আপনি বলছিলেন যে অতটা জটিল হয় না, কিন্তু এই শিশুগুলা যেহেতু তাদের অন্যান্য রিস্ক ফ্যাক্টর, এই এই সমস্যাগুলোর জন্যই তাদের প্রতিদিনকার কাজকর্ম নর্ম ব্যাহত হয়। তারা যখন খেলতে যায় তারা শ্বাসকষ্টে ভুগে, তারা খেতে গেলে শ্বাসকষ্টে ভুগে। এদের যখন করোনা দ্বারা আক্রান্ত হয় তখন তারা এটা তাদের জন্য সহ্য করাটা একটু কঠিন হয়ে যায়। তো জন্মগত হৃদরোগ যত জটিল হবে, এবং এটার সাধারণ জন্মগত হৃদরোগ যখন একজনের মধ্যে জটিলতার সৃষ্টি করবে, এই রোগীগুলা যখন আহ, করোনা দ্বারা আক্রান্ত হবে তখন তাদের বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি। এটা আমাদের মনে রাখতে হবে। কাজেই এই বাচ্চাগুলাকে আমাদের অবশ্যই আহ, বেশি কেয়ারফুল। জি, এই সময় অনেকেই কিন্তু ভিটামিন সাপ্লিমেন্ট নিচ্ছেন। যেমন আমরা জানি অনেকে জিঙ্ক খাচ্ছেন এবং অনেক ধরনের ভিটামিন খাচ্ছেন এবং অনেকে মনে করছে যে এটার জন্য হয়তো এই কোভিডটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা অ্যাকচুয়ালি আমারও আমি দেখেছি যে অনেক আত্মীয় স্বজনরা এটা খাচ্ছেন বিভিন্ন ধরনের ওষুধ, তাই না? এবং আরো ব্যাপার হলো যে এখন সামাজিক মাধ্যমে আপনি তারপরে হোয়াটসঅ্যাপে এত ইনফরমেশন পাবেন যে আপনি সেই ইনফরমেশনে পুরো ফ্লাডেড হয়ে যাবেন এবং সম্পূর্ণ কনফিউজ। কি তবে মানে একটা ফুল টাইম ভাত টাত না খেয়ে ভিটামিনস খেলেই হবে এরকম একটা অনেকে এরকমও ভাবছেন, তাই না? অনেক ধরনের ভিটামিনস, ভিটামিন সি বলা হচ্ছে, মাল্টিভিটামিন, বি কমপ্লেক্স, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্টস, তারপরে ভিটামিন ডি। তো অনেক কিছু বলা হচ্ছে। এখন সাধারণত আমরা কিন্তু ছোটবেলা থেকেই জানি, তাই না, যে যখন আমাদের জ্বর হতো আমাদের মারা আমাদের স্যুপ খাওয়াতেন, তারপরে অরেঞ্জ জুস, অরেঞ্জ, তারপরে ফল খাওয়ানো, এটা তো ট্রেডিশনালি আমরা খেয়ে আসতেছি। তারপরে অসুস্থ হলে শিং মাছ খেতে হবে, একটু শরীরের পুষ্টি বাড়াতে হবে, বাচ্চা মুরগি খেতে হবে। তো এগুলো তো ট্রেডিশনালি আমরা সবসময় খাই অসুস্থ হলে। এবং রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য ছোটবেলা থেকে জানি যে ভিটামিন টিটামিন খাওয়া ভালো। তো ওই হিসাবে এটা ঠিকই আছে, ভিটামিন খেলে আমার শরীরে পুষ্টি বাড়বে, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, আমার ইমিউনিটি বাড়বে, সেই হিসেবে খাওয়া যেতে পারে। কিন্তু এটা খেলে যে আমার করোনা হবে না এটা কিন্তু সত্যি না। করোনা না হওয়ার জন্য ওই মাস্কটাই পরতে হবে, হাত বারবার ধুতে হবে এবং আপনার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু আহ, এখন মোটামুটি যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের সবাইকে আমি দেখছি যে ভিটামিন ডি দেওয়া হচ্ছে, জিঙ্ক দেওয়া হচ্ছে, তারপরে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি খাওয়ানো হচ্ছে। তো ট্রেডিশনালি আমরা সবসময় আগে থেকে জানি যে ভিটামিন গুলা একটা এসেনশিয়াল এলিমেন্ট যেটা আমাদের ডায়েটে থাকা উচিত এবং এগুলা খেলে আমাদের শরীর স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এগুলা সহায়ক। বাট এগুলা খেলেই যে আমি সুস্থ থাকবো সেটা কিন্তু না। ফুড খেলে ভালো উপকার তো হবে, এটাই আমার মনে হয়। আচ্ছা, আপনি আরেকটা ইম্পোর্টেন্ট কথা বলেছেন যে মাস্ক ব্যবহারের কথা এবং এখন কিন্তু এই কথাটাও এসেছে যে সবাইকে যেহেতু ভ্যাকসিনেশন কিংবা ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না। কিন্তু সবাই যদি মাস্ক ব্যবহার করে এইটার যে ইফেক্টটা পড়বে এটা কিন্তু প্রত্যেকে ভ্যাকসিনেশন এর চেয়েও একটা ভালো আ ইয়া প্রভাব পড়বে। এটা জি, খুবই সত্যি আমি কথা। আপনার কাছ
জি, এটা খুবই বলেন। ইম্পর্টেন্ট কথা। মানে মাস্কটা যদি আমরা সবাই ঠিকভাবে পরতাম, আজকাল আপনি রাস্তায় গেলে দেখবেন যে অধিকাংশ লোকই কিন্তু মাস্ক ছাড়া মানে ঘুরে বেড়াচ্ছে। তারপরে চায়ের দোকানে অনেক লোক বসে চা খাচ্ছে, গল্প করছে, সিগারেট খাচ্ছে। এটা কিন্তু এখন মোটামুটি রাস্তাঘাটে যে দেখা যাচ্ছে। রাস্তাঘাটে প্রচুর জ্যাম। এখন আমরা সবাই কিন্তু মনে হচ্ছে যে আমরা এখন কোভিড নিয়ে থাকবো কিন্তু আমরা মাস্ক পরবো না। এরকম অনেকের মধ্যে এই অ্যাটিটিউডটা চলে আসে। কিন্তু আমরা যদি মাস্ক না পরি, সমস্যা কি হলো যে 90% লোক কিন্তু তারা অসুস্থই হবে না। তারা জানবেও না যে তাদের কোভিডে আক্রান্ত। এবং তারা কিন্তু যখন একজন ধরেন তার বাসায় এক বয়স্ক বাবা আছে যার হাই ব্লাড প্রেশার, যার ডায়াবেটিস আছে, তার কাছে সে বসে যখন গল্প করবে, কিন্তু ওর বাবা যখন আক্রান্ত হয়ে যাবেন কোভিডে, কিন্তু বাবার জন্য এটা মারাত্মক একটা মৃত্যুর ঝুঁকি হয়ে যেতে পারে। এই জিনিসটা কিন্তু আমরা বুঝতেছি না। অধিকাংশ মানুষ কিন্তু কোভিডে যখন আক্রান্ত হবে সে টেরও পাবে না অথবা তার হালকা সর্দি জ্বর হয়ে শেষ হয়ে যাবে। কিন্তু সে তার এই যে অবহেলা বা তার এই গাফলতি সে মাস্কটা পরলো না। কিন্তু তার বয়স্ক আত্মীয়-স্বজনের কাছে গিয়ে সে বসে যদি সেই রোগটা সে দিয়ে দেয় তার বয়স্ক মা বা বাবাকে। কিন্তু সেই মা-বাবার জন্য এই রোগটা কিন্তু একটা মানে বিশাল বিপদ ডেকে নিয়ে আসতে পারে। এই জিনিসটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। বিশেষ করে আমাদের তরুণ সমাজকে এই ব্যাপারে সচেতন হতে হবে। নিজেদের মাস্ক পরতে হবে। অন্যকে উদ্বুদ্ধ করতে হবে যে আপনি মাস্ক পরেন। এটা খুবই জরুরি। অবশ্যই। অবশ্যই এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু সবাইকে ভ্যাকসিনেশন এর আওতায় আনতে পারবো না। এটার একটা দামের ব্যাপার আছে, availability র ব্যাপার আছে, অনেক কিছু আছে। কিন্তু মাস্কটা যদি আমরা চেষ্টা করি, মাস্কটা কিন্তু আমরা একদম সবার কাছেই আমরা মাস্কটা পৌঁছাতে পারি। যদি আমরা একটু সচেতন থাকি এবং এটা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অনেকেই যেগুলা কাপড়ের মাস্ক ব্যবহার করা যাচ্ছে, বারবার ব্যবহার করা যায়, সেগুলোও কিন্তু ব্যবহার করা যায়। এগুলো যদি আমরা একটু সবাইকে সচেতন করতে পারি এবং সবার কাছে যদি এই মেসেজটা পৌঁছে যায় তাহলে কিন্তু এটা খুবই ভালো একটা আমরা বলতে পারি যে কোভিডকে আমরা খুব ভালোভাবে প্রতিরোধ করতে পারব। আসলে আপনি জি, দেখেন অনেক দেশে লাইক তাইওয়ান, তারপরে ভিয়েতনাম ওরা কিন্তু খুবই সিরিয়াসলি এইসব মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এগুলা ফলো করার কারণে তাদের কিন্তু তারা বেশ ভালোভাবে কন্ট্রোল করেছে। আমরাও যদি একটু সচেতন হই, আর আপনি যেটা ভ্যাকসিনের কথা বলেছেন অবশ্যই, এবং এখনো তো দেখেন ভ্যাকসিনের তো গবেষণাই চলছে। এখনো কিন্তু পুরোপুরি যে একদম খুবই ভালো ভ্যাকসিন চলে আসছে বাজারে সেটাও হয়নি। সেটা কবে আসবে এফেক্টিভ ভ্যাকসিন সেটাও আমরা জানি না। এবং আপনি যেটা বললেন যে দামেরও তো একটা ব্যাপার আসছে। সব মিলিয়ে ভ্যাকসিন তো আসলে এখনো একটা অনেক ভবিষ্যতের একটা বিষয়। কিন্তু বর্তমান নিয়ে যদি আমরা থাকি, বর্তমানে আমি কোভিড থেকে রক্ষা করা এবং আমার নিকটজনকে রক্ষা করার জন্য কি করতে পারি? আমি সবচেয়ে বড় কাজ যেটা করতে পারি নিজে মাস্ক পরতে পারি এবং আমার বাসার সবাইকে বলতে পারি প্লিজ মাস্ক পরো এবং বাইরে যাওয়ার সময় মাস্ক পরো। এই জিনিসটা যদি আমরা সবাই করতাম, হোল দেশের সবাই করতাম, কিন্তু অনেক কিন্তু এই রোগটা একজনের থেকে আরেকজনের যে সংক্রামিত হওয়ার যে সম্ভাবনা, এটা অনেকখানি কমে যেত। এই জিনিসটা যদি আমরা অবশ্যই, করতে পারি, আমরা অনেক লাভবান হতাম। অবশ্যই। আমাদের সাথে ডাক্তার তৌফিক শাহরিয়ার হক আবার যুক্ত হয়েছেন। আ আমি আপনাকে এখন একটু জানতে চাইবো আপনার কাছে যে এই কোভিড এর সময় কিন্তু একটা ওষুধের কথা খুব এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ওষুধের কথা বলেছেন এবং এইটার জন্য এটার খুব প্রচার পেয়েছে। অনেকে এটা ব্যবহার করেছে, অনেকে প্রতিরোধমূলকভাবে আ এটা খেয়েছেন। আমি জানতে চাইবো যে এই ব্যাপারে আপনার মতামত কি? ধন্যবাদ। দুঃখিত আমি আসলে এই মজার আলোচনা থেকে অনেকক্ষণ বাইরে ছিলাম। তারপর আপনি যেটা বলেছেন এটা খুবই ইম্পর্টেন্ট কথা। যখন কোভিড শুরু হয় তখন বিভিন্নভাবে তখন আমরা আসলে এর সম্বন্ধে কিছু জানতাম না। তখন যে যেভাবে বলেছে সে সেভাবে এটা প্রতিরোধ করার চেষ্টা করেছে এবং হাইড্রোক্সি ক্লোরোকুইন তখন অনেকেই খেয়েছে এবং অনেকে এমনও হলো যে আমাদের দেশের মার্কেটে এই ওষুধটা পাওয়াই যাচ্ছিল না। সবাই কিনে বাসায় স্টক করে রেখেছেন এবং অনেকে প্রতিরোধমূলক হিসাবে সপ্তাহে একটা করে দুটো করে খাচ্ছিলেন, এটা না বুঝেই যে সব ওষুধেরই একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং এটার পার্শ্ব প্রতিক্রিয়াটা আসলে হার্টের জন্য অনেক বেশি। এটা হার্টের ছন্দের ছন্দপতন ঘটায়। হাত যেই ছন্দে চলে সেই ছন্দটাকে ব্রেক করে দেয় এবং সেটাকে ক্ষতিকর ছন্দের দিকে নিয়ে যায়। তো আমরা নিজেরা আমাদের আত্মীয় স্বজনদেরকে যেমন বারবার বলেছি যে প্রয়োজন না হলে এটা খাওয়ার দরকার নেই
এবং আমরা বিভিন্ন গণমাধ্যমেও আপনাদের মাধ্যমে এটা বলার চেষ্টা করেছিলাম, এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার কারণে এই ওষুধটা যেমন জনপ্রিয়তা পেয়েছিল, ঠিক একইভাবে ওনাদের সাহায্যেই আবার আমরা লোকজনকে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে অপ্রয়োজনে এই ওষুধটা খাওয়ার কোনো প্রয়োজন নাই, এটা আপনাদের জন্য আরো ক্ষতিকর হতে পারে। এখন মোটামুটি কিন্তু লোকজন অপ্রয়োজনে এটা তো নাই, অন্য কোনো ওষুধও আসলে খাচ্ছেন না, এটা একটা ভালো দিক। জি, অবশ্যই এটা ভালো দিক। আপনাদের ক্ষেত্রে কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যে হয়তো প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে হাইড্রোক্সিক্লোরোকুইন খেয়ে হার্টের কোনো বিরূপ প্রতিক্রিয়ার কারণে আপনাদের হাসপাতালে ভর্তি হলো? আহ, আমরা আসলে সেভাবে এটা পাইনি। এটা অনেক আচ্ছা। কারণ আছে। আমাদের দেশের লোকজন হয়তো এই হার্টের ছন্দের সমস্যাটার ব্যাপারে অতটা ওয়াকিবহাল না। যখন একটু বুক ধড়ফড় করে তখন ওনারা বা আমরা অনেক সময় এটাকে অতটা গুরুত্ব ইম্পর্টেন্ট কিছু দেই না মনে করি হয়তোবা। না। হ্যাঁ, কিন্তু হয়তো যাদের এটাতে খেয়েছেন, বুক ধড়ফড় হয়েছে, তারা যদি হাসপাতালে যেতেন সময় মতো, হয়তো অনেকের মধ্যে এটা পাওয়া যেত। ম্যাডাম কি কিছু যোগ করবেন নাকি এটার সাথে? ক্লোরোকিন কিন্তু বাংলাদেশে আমরা অনেক বছর ধরে খাই, তাই না? একসময় এই দেশে তো ম্যালেরিয়ার প্রকোপ অনেক ছিল, তখন খাওয়া হতো। খুব যে বেশি সাইড এফেক্ট এইটা নিয়ে মানে আমরা কিন্তু যখন মানে জুনিয়র ডাক্তার, তখন কিন্তু অনেক ক্লোরোকিন রুগীদের দেওয়া হতো, জ্বর হলেই দিয়ে দেওয়া হতো, যে অনেক দিনের জ্বর বা পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে দেওয়া হচ্ছে, এবং আরো অন্যান্য রোগের কারণেও এই ওষুধটা দেওয়া হয়। মোটামুটি সেফ, চিপ এবং এফেক্টিভ একটা ওষুধ বিভিন্ন রোগের জন্য। হ্যাঁ, যেমন সবচেয়ে বড় হলো যে ম্যালেরিয়া, তারপরে আরো অনেক ওষুধকে ইমিউনো সাপ্রেসেন্ট হিসাবে ইউজ বা ইমিউনো মডুলেটর হিসেবে ইউজ করা হয়। বাট যেটা যে ডক্টর তৌফিক শাহরিয়ার হকও বলছিলেন, আমাদের কোভিডে এই ওষুধটা কতখানি প্রযোজ্য বা এফেক্টিভ সেটা কিন্তু কেউ না জেনেই এটা খাওয়ানো শুরু করা হয়েছিল, এবং পরবর্তীতে ওনারা অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখে এটা বন্ধ করে দিয়েছিলেন। তো আমাদের যদি প্রয়োজন হয়, কারো যদি ম্যালেরিয়া হয় এবং তার ক্লোরোকুইন খাওয়ার প্রয়োজন, সে খেতে পারে ডাক্তারের পরামর্শে। বাট কোভিডের জন্য অবশ্যই এটা খাওয়াটা বা এটা প্রিকশন বা প্রতিষেধক হিসাবে খাওয়াটা যুক্তিসঙ্গত। আমি একটু ম্যাডামের কাছে জানতে চাইবো যে যাদের অ্যানজিওগ্রাম এবং অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে, এই প্রসিজারের কারণে কি কোভিড হবার সম্ভাবনা বেড়ে যায়? অ্যাঞ্জিওগ্রাম বা অ্যাঞ্জিওপ্লাস্টি করার আহ, না, এটার অ্যাঞ্জিওগ্রাম বা অ্যাঞ্জিওপ্লাস্টির সাথে কোভিড এর তো কোনো সম্পর্ক নাই। বাট ওনারা যেহেতু হাসপাতালে আসছেন, অবশ্যই হাসপাতালে ওনাদের আমরা যখন ভর্তি করি, লাইক আমাদের হাসপাতালে কিন্তু আমরা কখনোই যে এই পুরা মহামারীর সময় একদিনও আমাদের ক্যাথ ল্যাব বন্ধ করি নাই। আমরা আমাদের রুগীদের অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি এগুলো নিয়মিতভাবে করে গিয়েছি, কারণ একটা হৃদরোগী তো আসলে সে তো সময় পাবে না, তার তো চিকিৎসা এখনই দরকার, এবং তাকে তো আমাদের কোভিড এর সময় চিকিৎসা দিতে হবে। এখন চিকিৎসা দেওয়ার সময় আমার কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আমার রুগীর সুরক্ষা, আমার রুগী যেন কোভিডে আক্রান্ত না হয়, এবং রুগী যদি না জেনেও কোভিডে আক্রান্ত থাকে, সেই রুগী থেকে যেন আমার স্টাফ কেউ আক্রান্ত না হয়। এই দুইটা জিনিস বিবেচনা করে আমার রুগীকে চিকিৎসা দিতে হবে। তো সেই জন্য আমরা যেটা করি, আমরা আমাদের রুগীদের ভর্তি করি। আমরা কিন্তু এই পুরা মহামারীর সময় কোনো সময় অনেক হাসপাতালে প্রথম দিকে অনেকে কোভিড এর টেস্ট চাইতেন, তারপর রুগীকে ভর্তি করতেন। আমরা কিন্তু হৃদরোগীদের সাথে সাথে আমাদের হাসপাতালে ভর্তি দিয়ে দিয়েছি। পরবর্তীতে ভর্তির পরে আমরা রুগীর প্রয়োজন অনুযায়ী কোভিড টেস্টটা করেছি। যে রুগীদের কোভিড টেস্ট নেগেটিভ, কেবলমাত্র আমরা তাদেরই ক্যাথ বা অ্যানজিওগ্রাম করেছি, কারণ এটা তো রুগীরও, যদি সে অসুস্থ থাকে, সে যদি জ্বরে ভুগে, তার যদি কোভিড থাকে এর মধ্যে, তাকে তো অ্যানজিওগ্রাম করলে তাকে একটা এক্সট্রা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। সুতরাং আমরা এখন বর্তমানে কোভিড টেস্ট করার পরে রুগীদের ক্যাথ ল্যাবে নিয়ে যাই, এবং আমাদের স্টাফদেরও আমরা রেগুলারলি চেক করি, এবং কোনো স্টাফের যদি মনে হয় যে অসুস্থ লাগছে বা জ্বর জ্বর লাগছে বা কি, তাকে ইমিডিয়েটলি আমরা আইসোলেশনে পাঠিয়ে কোভিড টেস্ট করে ফেলি। তো একদম সম্পূর্ণ সুস্থ স্টাফরাই কাজ করে। তো সেই জন্য আমাদের মনে হয় যে কোভিড রুগীদের যদি মানে একটা হৃদরোগীর যদি এই কোভিড এর মহামারীর সময় অ্যানজিওগ্রাম বা অ্যানজিওপ্লাস্টি এগুলোর প্রয়োজন হয়, উনি যে কোনো ভালো টার্সারি হাসপাতাল বা যেখানে হৃদরোগ সেবা প্রদান করা হয়, ক্যাথ ল্যাব আছে, সেখানে গিয়ে উনি ওনার চিকিৎসা নিতে পারেন।
মহামারীর জন্য আচ্ছা নিজের চিকিৎসা থেকে নিজেকে বঞ্চিত করাটা একদমই ঠিক হবে না। আচ্ছা। আমি ডাক্তার শাহরিয়ার আপনার কাছে জানতে চাইবো যে ম্যাডাম যেরকম বললেন যে অ্যানজিওগ্রাম অথবা অ্যাজিওপ্লাস্টি করলে সেটা করা উচিত। যেটা প্রয়োজন যদি হয় তাহলে সেটা না করে থাকলে বরং ক্ষতি বেশি। কারো যদি হার্টে স্টেন্ট বসানো থাকে কিংবা ওপেন হার্ট সার্জারি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি এরকম অবস্থা হবে? আহ, এই কথাগুলো আমরা কিন্তু বারবারই বলছি যে হার্টে স্টেন বসানো থাকলে বা বাইপাস হয়ে থাকলে আহ, ওনার করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্য সবার সমান, সবার মতোই সমান। কিন্তু ওনার রোগটা জটিলতার পর্যায়ে পৌঁছাবে কিনা এই ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। দেখা যাচ্ছে যিনি স্টেন্ট বসিয়েছেন ওনার ডায়াবেটিস আছে বা ওনার উচ্চ রক্তচাপ আছে, উনি এই দুটা ঠিক মতো কন্ট্রোল করছেন না। এবং এখন অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে যে করোনার কারণে যারা ডায়াবেটিক রোগী আগে নিয়মিত হাঁটতেন ওনারা ভয়ে হাঁটা বন্ধ করে দিয়েছে এবং তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এই ব্যাপারে ওনারা অতটা সচেতন হচ্ছেন না। এই এই ব্যাকগ্রাউন্ড ব্যাপারগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট। তিনি বাইপাস হয়েছেন বা স্টেন্ট পরিয়েছেন কিন্তু ওনার রক্তচাপ আহ, এবং ডায়াবেটিস বা অন্যান্য যেসব রিস্ক ফ্যাক্টরগুলো উনি নিয়ন্ত্রণে রেখেছেন, উনি কিন্তু অতিরিক্ত মানে জটিল রোগের অতিরিক্ত ঝুঁকিতে নাই। কাজে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অনেক আহ, রোগী যারা বাইপাস করিয়েছেন তারা অনেক আতঙ্কিত হয়ে গিয়েছেন করোনার সময়। আমি হয়তো আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে পারি যে আপনারা যদি আপনাদের রিস্ক ফ্যাক্টর গুলো কন্ট্রোল করেন এবং যেসব সাবধানতার কথা আমরা বারবার বলছি এগুলা মেনে চলেন, আপনার করোনা আক্রান্ত হয়ে অতিরিক্ত ঝুঁকিতে পড়ার সম্ভাবনা আসলে অতটা না। অন্য সবার যা আপনারও তাই। কাজে আতঙ্কিত হওয়ার কিছু নাই, বরং সাবধান থাকুন। নিশ্চয়ই। আমরা চাইবো যে যারা আমাদের দর্শক এবং আপনাদের দুজনের মতো এক্সপার্ট আপনাদের কথা শুনছেন, নিশ্চয়ই আপনাদের এই কথাটা শুনবেন। আমি ম্যাডামের কাছে জানতে চাইবো যে যাদের হার্ট ফেইলিউর আছে, এই সময় কি ধরনের লক্ষণ দেখা দিলে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? এখন ব্যাপার হলো যে হার্ট ফেলিয়ার আসলে অনেক কারণে হয়, তাই না? কারো আগে হার্ট অ্যাটাক হয়েছিল, ফলে হার্টের মাংসপেশি দুর্বল হয়ে গেছে, সেটার কারণে তার হার্ট দুর্বল, সে হার্ট ফেলিয়ারে চলে যায়। কারো প্রেশার কন্ট্রোলে নাই, যেরকম তৌফিক হলো, সুতরাং তার হাইপারটেনসিভ হার্ট ডিজিজ থেকে হার্ট ফেলিয়ারে যায়। কারো আগে বাত জ্বর হয়েছিল, সেটা থেকে তার হার্ট ফেলিয়ার যায়। তো হার্ট ফেলিয়ার কিন্তু অনেক কারণেই হতে পারে, এবং হৃদরোগীরা যখন তারা একবার হার্ট ফেলিয়ার তাদের আহ, মানে হয়ে থাকে, তারা এটা নিয়ে খুবই আতঙ্কগ্রস্ত থাকেন এবং চিন্তিত থাকেন। তো প্রথম কথা হলো, এই করোনার যুগে কিন্তু আপনার ওষুধগুলা কিন্তু নিয়মিত খেতে হবে। কয়েকদিন আগে আমি হাসপাতালে রাউন্ড দিচ্ছিলাম, আমি একজন পেশেন্ট, 65 বছরের ভদ্র মহিলা, ওনার কিন্তু উনি হাই ব্লাড প্রেশারের রুগী, অনেক বছর ধরে ওষুধ খান। উনি হাসপাতালে হাইপারটেনসিভ হার্ট ফেলিয়ার নিয়ে ভর্তি হয়েছেন, ওনার প্রেশার 120 হয়ে গেছিল, ফলে ওনার হার্ট ফেল হওয়া মানে ওনার শ্বাসকষ্ট শুরু হয় এবং প্রচন্ড কষ্ট, উনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তো পরে আমি জানতে পারলাম উনি কিন্তু গত 7 দিন ধরে ওনার প্রেশারের ওষুধ খাচ্ছিলেন। ও খাচ্ছিলেন না কেন? কারণ ওনার ছেলেকে যে ওনার ওষুধ আনতে হবে এই কথাটা উনি বলেন না। বলে না, হয়তো ছেলে এখন কোভিড এর সময় কিন্তু আমরা দেখেন অনেকেই কিন্তু অনেক কারণে কিন্তু বিপর্যস্ত, মানসিক ভাবে, অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে। তো মা সে ছেলেকে বলে না যে তার ঔষধের প্রয়োজন। ও না বলার ফলে কিন্তু সে 7 দিন পরে সে এমন অসুস্থ হলো বেচারি, যে স্যার হাসপাতালে ভর্তি হওয়া লাগলো। এই জন্য এই যে আমাদের যে স্লোগান, এই যে কোভিড সময় আমরা যেন আমাদের হৃদয় আরো হৃদয়বান হই আমাদের হৃদরোগীদের প্রতি, এই ব্যাপারে কিন্তু আমাদের অনেক সচেতন থাকতে হবে। এবং একজন হার্ট ফেলিয়ারের রোগী, আপনি বললেন কি উপসর্গ নিয়ে আসতে পারে। সাধারণত যখন মানুষের যে হার্ট ফেলিয়ার হয়, অধিকাংশ রোগীদের শ্বাসকষ্ট বেড়ে যায়, এবং এটা সাধারণত আমরা বলি যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হলে শ্বাসকষ্ট বেড়ে যায়। এবার অনেক রোগীদের যাদের কনজেস্টিভ হার্ট ফেলিয়ার মানে কনজেশন, সারা শরীরে কনজেশন, কনজেশন মানে কি ফুলে যাওয়া, অনেক রোগীরা হাত পা ফুলে যায়, মুখ ফুলে যায়, তারপর সাথে শ্বাসকষ্ট হয়, পেট ফুলে যায়। তো অনেকের হার্ট ফেলিয়ারের বহিঃপ্রকাশ হলো মারাত্মক শ্বাসকষ্ট। আবার কিছু রোগীর হার্ট ফেলিয়ারের বহিঃপ্রকাশ হলো যে সে ফুলে গেছে, তার হাত পা মুখ পেট সব ফুলে গেছে, শরীরে এক্সট্রা পানি চলে আসছে। তো এরকম সিমটমস দিয়ে তারা আসতে পারে।
জি। আমি ডাক্তার শাহরিয়ার আপনার কাছে জানতে চাইবো যে COVID-19 রোগীদের ক্ষেত্রে কি ইকোকার্ডিওগ্রাফি করার কোনো যৌক্তিকতা আছে বলে আপনি মনে করেন? জি, এটা এই কথাটা আসলে একটা জিনিস আগে বোঝা দরকার যে ইকোকার্ডিওগ্রাফি আমরা হৃদরোগীদের চিকিৎসা করি আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা। এটা আমাদেরকে অনেক ক্ষেত্রে রোগীর পরবর্তী চিকিৎসার ধাপের ব্যাপারে গাইড করে থাকে। যেমন ম্যাডাম বলছিলেন হার্ট ফেলিয়ারের কথা। একজন রোগীর হার্ট কেমন পাম্প করছে এটা যদি আমি জানতে না পারি আমি তাকে ঠিক চিকিৎসাটা কিভাবে দিব? কারো ভালভ নষ্ট, কি পরিমাণ নষ্ট এটা না জানলে আমি তাকে চিকিৎসা দিতে পারবো না। একটি জন্মগত হৃদরোগ যার আছে তাকে যদি আমি ইকো না করাই তার রোগটা সম্বন্ধে আমি জানতেও পারবো না, তাকে গাইডও করতে পারবো না। কিন্তু এখানে আবার এটাও বুঝতে হবে যখন ইকো করেন একজন চিকিৎসক উনি কিন্তু রোগীর খুব নিকট সংস্পর্শে উনাকে যেতে হয়। এবং যদি সেই রোগী অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার হয় এবং সে যদি হাঁচি কাশি দেয়, আহ, যে চিকিৎসক করছেন তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই জন্য কিন্তু আমি প্রথম দিকে দেখেছিলাম যে অন্য বিভিন্ন হাসপাতালে এবং এখনো কিন্তু অনেক হাসপাতালেই ইকোকার্ডিওগ্রাফি করার পরিমাণ অনেক কমে গিয়েছে। এবং যতই রোগী সিরিয়াস হোক না কেন কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট ছাড়া কিন্তু ইকো করা হচ্ছে না। এতে করে রোগীরা সঠিক চিকিৎসা থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। যার আমি যাকে দেখে মনে হচ্ছে যে আম, তার হৃদরোগটা এতটা জটিল না যে আমার ইকো ছাড়া আমি ওষুধ দিতে পারবো না, তার ক্ষেত্রে হয়তো না করালেও চলে। কিন্তু যার আসলেই দরকার তাকে, যেমন ম্যাডাম বলছেন অ্যাঞ্জিওগ্রাম অ্যাঞ্জিওপ্লাস্টি, তাকে এই পরীক্ষা থেকে বিরত করাটা আসলে এথিক্যাল এথিক্যাল হবে না। অবশ্যই যিনি জি, ইকোকার্ডিওগ্রাফি করবেন এবং সেই রুমের লোকজন কিন্তু সঠিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েই করবেন ইকোটা, কিন্তু যার দরকার তার করতে হবে। জি বুঝতে পেরেছি। আমাদের হাতে আর বেশি সময় নেই। আমি অনুরোধ করব ম্যাডামকে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য। পরামর্শ, থ্যাংক ইউ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য এবং আমরা আমাদের বক্তব্য তুলে ধরলাম। তো প্রথম কথা যেটা আমার মনে হলো যে আমাদের হৃদরোগীরা যেন এটা বুঝেন যে আমরা তাদের জন্য আছি। হ্যাঁ, আমরা তাদের যদি প্রয়োজন হয় তারা যেন আমাদের কাছে আসে। অনেক রোগী আপনারা স্টেবল আছেন, আপনার ওষুধপত্র খেয়ে ভালো আছেন, তাহলে যদি স্টেবল থাকেন, প্রেশার নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, তাহলে ইমার্জেন্সি ভিত্তিতে হাসপাতালে আসার অত প্রয়োজন নাই। আপনার ফলো আপ আপনি আপনার ডাক্তারের সাথে টেলিমেডিসিন বা টেলিফোন করেও নিয়ে নিতে পারেন। কিন্তু আপনার স্বাভাবিক জীবন যেটা তফিক বলছিল হাঁটা চলা করা, এগুলা প্লিজ বজায় রাখেন। আর আপনি সামাজিক যা যা কোভিড এর জন্য প্রিভেনশন দরকার সেগুলা করেন। আর যে রোগীর ইমার্জেন্সি, হ্যাঁ, যার শ্বাসকষ্ট হচ্ছে, যার বুকে ব্যথা হচ্ছে, যার সমস্যা হচ্ছে, প্লিজ আপনারা হাসপাতালে আসেন, এসে আপনাদের চিকিৎসাটা নেন। চিকিৎসাটা জি, নেওয়া খুব জরুরি, এটা আমার বক্তব্য। কারণ জি হৃদরোগ ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার শাহরিয়ার আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে? সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা ম্যাডাম বলেই ফেলেছেন। তারপর আমি এর সাথে যোগ করতে চাই যে ধর্মীয় এবং সামাজিক অনুশাসনে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কিছু সুঅভ্যাসের কথা বলা হয়েছে। আর কিছু না হোক আমরা যদি এতটুকু মেনে চলি এবং আমাদের ছোটখাটো সমস্যা যেমন হালকা জ্বর, আমি এটাকে আমলে নিচ্ছি না, এটা না করে যদি আমি হালকা জ্বর বা এ ধরনের সমস্যা যদি আমি নিজে সাবধান হয়ে অন্যদের থেকে নিজেকে দূরে রাখি, তাহলে যদি আমার কোভিড আক্রান্ত হয়ে থাকি আমি অন্যদেরকে অন্তত আক্রান্ত করব না। এই কথাটুকু মনে রাখলে আমার মনে হয় চলবে। জি, ধন্যবাদ। নিশ্চয়ই। আপনাকে ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেবার জন্য। ধন্যবাদ। আমরা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং মাছরাঙা টিভি দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই, থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক দেখছিলেন বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথা। আলোচনার বিষয় ছিল বৈশ্বিক মহামারীতে হৃদরোগীদের প্রতি হৃদয়বান হন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।